এই গানটা নিয়ে একটু কিছু বলেন। এই গানটা আসলে আমি যখন প্রথম শুনি, মানে আপনার গান আমার জন্য যেভাবে, মানে আমাকে যেভাবে আপনার গান আসলে কানেক্ট করে, সেটা হচ্ছে আপনার গান আমি শুনতে শুনতে একটা লুপে চলে যাই আসলে। মানে একটা লুপ তৈরি হয় আপনার গানের সাথে। প্রতিটা গানের পিছনে অনেক সময় আমাদের খরচ হয়, যারা শুনি তাদের জন্য। তো অপেক্ষার পিছনে অনেক সময় গেছে আর কি। এইটা গানের এই শুনতে শুনতে ব্যাপারটা নিয়ে জিয়া ভাইয়ের একটা খুব সুন্দর কথা আছে। জিয়া ভাই মানে আমাদের খুব শ্রদ্ধেয় মিউজিশিয়ান, শিরোনামহীনের জিয়া ভাই। উনি গান নিয়ে একটা কথা বলেন যে রিপিট ভ্যালু, মানে একটা গানের রিপিট ভ্যালু আছে কিনা। সো এবং আসলে একটা গান প্রথমবার শুনলে ভালো লাগলো, আবার 2 বছর পরে আবার ভালো লাগছে কিনা, রিপিট ভ্যালু। হ্যাঁ, মানুষ একটা গান একবার শুনে আবার সেই গানের কাছে ফিরে আসে কিনা, কয়েক বছর পরেও যদি ফিরে আসে, ওটারও আসলে একটা দারুণ ভ্যালু। আপনার গানের মনে হয় ওইটার অন্তত আমার অ্যাজ আ লিসনার আমার কাছে মনে হয় যে আপনার গানের সেই ফিরে আসার ভ্যালুগুলো আস্তে আস্তে বেড়ে যায়, বাড়তে থাকে আর কি। আমার কাছে অন্তত এটা হয়েছে। তো অপেক্ষার ক্ষেত্রেও তাই আসলে এটা। এবং আমি দেখলাম যে ধ্যানের শোতে আমরা যখন গেলাম, দেখলাম একদম তরুণ ছেলেমেয়েরা ছিল, ওরাও আপনার গানগুলো একই রকম এনথুজিয়াজম নিয়ে শুনছে। তার মানে তাদের কাছেও এটা একটা ভ্যালু তৈরি হয়েছে। আপনি বলেন অপেক্ষা তৈরি হলো কিভাবে আসলে? অপেক্ষা তৈরি হলো অপেক্ষা করতে করতে। প্রথমত হচ্ছে হ্যাঁ, এই শহরে মানুষ সবচেয়ে বেশি অপেক্ষা করে আসলে এই বাসের জন্য। দারুণ দারুণ বলছেন। অপেক্ষা তো আমাদের প্রথম অ্যালবাম রং মিস্ত্রির একদম প্রথম গান। আমার মনে হয় যে একটা গান কিভাবে তৈরি হয় বা অপেক্ষাটা কিভাবে তৈরি হলো, এটা সরাসরি বলা খুবই কঠিন ব্যাপার। সব গানের ক্ষেত্রে যায় না, কিছু কিছু গানের ক্ষেত্রে হয়তো যায়। কিন্তু অপেক্ষাটা, মানুষের ভেতর তো অপেক্ষা থাকে একটা। সো আমি জানি না, হয়তো সেই অপেক্ষাটাই কথা এবং সুরে বের হয়ে আসছিল। আপনার মনে আছে এরকম কিছু একটা। কবে এই গানটা প্রথম গাইলেন বা লিখলেন, বা কোথায় গাইলেন প্রথম এই গানটা? এটা আমার ঠিক মনে নাই। মনে নাই? আচ্ছা। রং মিস্ত্রির যখন অ্যালবাম লঞ্চ হ্যাঁ হলো তখন তো অবশ্যই, গিয়েছিলেন? হ্যাঁ তখন গাইছি। আর এমনিতে অবশ্যই সেটা 2011 বা 12 আগে নিশ্চয়ই। কারণ তারপরে আমরা স্টুডিওতে ঢুকি রং মিস্ত্রি অ্যালবামের জন্য। সো এটা 11-12 দিকে হবে হয়তো আমার ধারণা। আচ্ছা, প্রথম কারা শুনলো এটা? শুনে তাদের কি ফিডব্যাক ছিল যদি মনে থাকে? এটাও মনে নেই আমার, স্মৃতিশক্তি আসলে এটা খুব, আপনি কি ফিডব্যাক মানে নেন খুব একটা, অবশ্যই নেই না বললে ভুল হবে। প্রথম ফিডব্যাক নেই নিজের কাছে, যে একটা গান হওয়ার পরে নিজের গাইতে ভালো লাগতেছে কিনা। তারপর হচ্ছে খুব কাছে যারা থাকে, স্বভাবতই বন্ধুরা থাকে বা ব্যান্ডের যারা আছে সহজিয়া, মানে আমার ব্যান্ডের, ওদের মুখের দিকে তাকাই বা ওরা কেমন এক্সপ্রেশন দিচ্ছে, ওদের মানে কানেক্ট করছে কিনা ব্যাপারটা, বা ভালো লাগতেছে কিনা আসলে গানটা গাইতে ভালো লাগতেছে কিনা। হ্যাঁ, সো এইটা যারা আশেপাশের বন্ধু বা মিউজিশিয়ানস থাকে, প্রথম অবশ্যই তারাই শ্রোতা আমার ধারণা যে কোনো গানের। আপনার ক্ষেত্রে নিশ্চয়ই তাই। আমার ক্ষেত্রে, আচ্ছা হ্যাঁ, মানে আমার ক্ষেত্রে আসলে আমার তো অনেকগুলো লিখতে লিখতে তারপরে একটা মনে হয় যে হচ্ছে আর কি। ইট জাস্ট টেকস আ ভেরি লং টাইম। আমার প্রসেসটা অনেক লম্বা। আপনার গান আসলে, গান লেখার প্রসেসটা আসলে একটা ম্যাজিকের মতো আমার কাছে মনে হয়। আপনার কি সেটা মনে হয়? মানে হঠাৎ হঠাৎ কিছু একটা ঘটে আর কি, কোনো শব্দ বা কোনো জায়গার সাথে, ওইটার থেকেই মানে যে দ্য সিড অফ দ্য সং, আমি জানি না, এটা একটা খোঁজারও বিষয় আছে। আপনি কি খোঁজেন এরকম গানের সূত্র, কি খোঁজেন জীবনে? এই ক্ষেত্রে আমাদের কি বলা যায়, আমাদের এই সময়ের খুব গুরুত্বপূর্ণ একজন কবি এবং শিল্পী কফিল আহমেদ, কফিল ভাইয়ের একটা কথা মানে টেনে আনা যায়, সেটা হচ্ছে এটা করা যায় না, এটা জন্মায়। একদমই, একদম। হ্যাঁ, ওই জন্মের প্রসেসটা কিন্তু খুব মজার না? আমার ধরেন এরকমও হয় যে গানের কথা আসে এমন অদ্ভুত অদ্ভুত জায়গায়, ধরেন মিটিং করছি কারোর সাথে, একাডেমিক মিটিং, এই ধরনের মিটিং, তখন একটা লাইন আসে, আমি ওটাকে নোট রাখি, নাহলে ওটা আবার চলে যায়। মানে এটা একটা, এরকম কি প্রসেসটা সবার হয় নাকি আমি ঠিক জানি না। আমিও ঠিক নিশ্চিত না, কিন্তু একটু আলাদা হতে পারে। কিরকম সেটা আলাদা আপনার? আমার ক্ষেত্রে অধিকাংশ সময় যেটা হয়,
যখন একদম অলস থাকি আর কি, মানে এটাকে অলসও বলা যেতে পারে অথবা একাকিত্ব বলা যেতে পারে, যে যখন খুব একা আছি বা অলস আছি, বা একা আছি মানে যে একদম নির্জন আছি তা না, জনমানবের ভেতর দিয়েও ধরেন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, ফার্ম গেট দিয়ে হাঁটছেন, আপনি একা হাঁটছেন কিন্তু আশেপাশে তো অনেক মানুষ, তো এই ভেতরের থেকে একা থাকার যে ব্যাপারটা, এইটা একটা পরিস্থিতি, এই পরিস্থিতি কমন। বাট খুব অনেস্টলি বললে এটা ঘুমের মধ্যে হয়। আমার মনে হয় যে আমি স্বপ্নেও দু একটা গান লিখি, স্বপ্নেও গান লেখা হয়, আসলে আমি ঠিক নিশ্চিত না। এমনিতে ধরেন এটা তো এক ধরনের প্রসেস, হ্যাঁ, যেটা আপনি হাঁটতেছেন বা ওইরকম গান আসে, কোনো পার্টিকুলার ঘটনায় তাড়িত হয়ে কি গান আসে, মানে কোনো একটা হ্যাঁ, ঘটনা সেটাও ঘটলে ওইটা হয়। কি আপনাকে তৈরি করে কিনা কোনো গানের চাপ, মানে মনে আসলে তো এটা তো একটা প্রেশার যে গানটা লেখার, এটা না প্রেশার না, প্রেশার তখন হয় যখন, না প্রেশার মানে কি, মানে কিছু একটা বলার একটা তৈরি হয়, মানে কিছু একটা লেখার বা কিছু একটা গাওয়ার চাপ তৈরি হয়, ওইটা কি কোনো ঘটনার প্রেক্ষিতে হয়ে থাকে কখনো? কখনো কখনো হয়তো হয়, বা এটা খুবই কম, কিন্তু কখনো একদম হয়নি সেটা না। যেমন একটা গান দেয়াল, আমাদের কিছুদিন আগে আমরা একটা গান রিলিজ করেছিলাম দেয়াল, চুপ করে থেকো না ঢেউ এসে লাগে চোখে, এভাবে দাঁড়িয়ে থাকলে কিন্তু দেয়াল বলবে লোকে। শুনে একটু গানটা। ওকে, দেয়াল, হ্যাঁ গানটা ছিল এরকম। আমি গিটারটা নামায় রাখবো। গানটার গল্পটা হচ্ছে যে তখন আমার কাঁধে সবসময় একটা গিটার থাকতো, আমি মিছিল মিটিংয়েও যেতাম গিটার সাথে নিয়ে। তো কোনো একটা মিছিলে প্রচণ্ড অ্যাটাক হলো, মিছিলটা পুলিশ অ্যাটাক করলো। কত তো সালে এটা? আমি শিওর না, এটা 8-9 সালে হতে পারে, 10 সালেও হতে পারে। এটা তেলগ্যাস কমিটির একটা মিটিং ছিল, তেলগ্যাস বিদ্যুৎ বন্দর যে জাতীয় কমিটি, তাদের কোনো একটা মিটিং, এই মিছিল ছিল, সেই মিছিলে আমিও ছিলাম। তো আমাদের এই নেতা, এই মিছিলের যিনি নেতা ছিলেন আনু স্যার, তো উনি প্রচণ্ড মার খেলেন, মানে পুলিশ মেরে শোয়াই ফেললো রাস্তায়, একদম যেটাকে বলে একদম ফেলে দিল আর কি রাস্তায় পুরা। এই দৃশ্যটা, আমি খুব কাছেই ছিলাম, এই মিছিলে ওনার পাশেই ছিলাম। তো এই একটা পরিস্থিতি, ভয়ঙ্কর পরিস্থিতির ভেতর থেকে এসে যখন আবার শাহবাগের দিকে আসলাম, পার্কে যেখানে আমরা গিটার টিটার নিয়ে আড্ডা দিতাম, সেখানে দেখলাম যে পৃথিবী সুন্দর। তো পৃথিবী আসলেই সুন্দর, ওটাও ঠিক ছিল, কিন্তু আমি যেহেতু ওরকম একটা ঘটনার মাঝখান থেকে আসছি, আমি এটাকে নিতে পারতেছিলাম না। আমার মনে হচ্ছে ওই জায়গায় এত বিপ্লব বিদ্রোহ, ওই জায়গায় এমন মিছিল মিটিং, আর এই জায়গায় সবাই চুপ করে আছে, এটা কিভাবে হয়? তো তখন এই দেয়াল গানটা করা। চুপ করে থেকো না ঢেউ এসে লাগে চোখে, চুপ করে থেকো না ঢেউ এসে লাগে চোখে, এভাবে দাঁড়িয়ে থাকলে কিন্তু দেয়াল বলবে লোকে। জ্বলে জ্বলে পুড়ে যাও, বলে বলে চলে যাও, হে জ্বলে জ্বলে পুড়ে যাও, জ্বলে জ্বলে পুড়ে যাও, তোমাকে হয়তো পাবে না রাত্রি, কথাটা কিন্তু থাকে। চুপ করে থেকো না ঢেউ এসে লাগে চোখে, এভাবে দাঁড়িয়ে থাকলে কিন্তু দেয়াল বলবে লোকে। লাইক দ্যাট, মানে সো মানে হ্যাঁ, এই গানটা যে কারণে গানটা গাওয়া বা এটাকে নিয়ে বলা যে হ্যাঁ, এই গান একটা প্রেশার বা একটা অস্থিরতা, ঠিক তাৎক্ষণিক একটা ভয়ঙ্কর যে অনুভূতি, সেই তাড়না যা বলি পরিস্থিতির কারণে। বাট সব গান যে এরকম হবে বা হয় এরকমও না। না, সেটা বলছি না, আমি বললাম যে অনেক সময় তো এরকম ট্রিগার থাকে আর কি, কোনো কোনো ঘটনা আমাদের, তো এই যে আপনি যেরকম একটা ঘটনার কথা বললেন, একটা ট্রিগার্ড ভাবে ট্রিগার তৈরি করে আর কি গানের ক্ষেত্রে, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিশেষ করে এই ধরনের গান, মানে আমার ক্ষেত্রে যেটা হচ্ছে যে এই ধরনের গান, এই যে মানে এগুলোকে আমি মাঝে মাঝে বলি যে মিছিলের গান, বা মিছিলের গান বলাই ভালো, এই ধরনের গান একটু। তারপর আরেকটা গান, এটা এখন রিলিজ না,
পাগল প্রেসিডেন্ট একটা গান আছে। সো ওই গানটাও একটা রাস্তায় একজন আর্টিস্ট, সেও দারুণ গান করেন, কিন্তু হয়তো তার বাইরের ব্যবহার বা পোশাক আশাক অত সোশ্যাল না, বা এনিওয়ে থাকে না, সবাই তো একরকম না। বাট এরকম একজন মানুষকে আরেকজন একটু দেখতে শুনতে সুস্থ মানুষ ভীষণ ধমকাচ্ছিল। হয় না, এরকম ঘটনা ঘটে। তো এরকম একটা দৃশ্য বা আরো অনেকগুলো দৃশ্য মাথার মধ্যে ঘুরতে 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 পাগল প্রেসিডেন্ট একটা গান করছিলাম। গানটা ছিল অনেকটা এরকম, একজন কবি হেঁটে যায়, একজন কবি বসে থাকে, একজন শিল্পীকে দেখো সে ক্যানভাসে ঢুকে যেন কি ছবি আঁকে। কেউ কথা হয়ে যায়, কেউ কথা হয়ে থাকে, একজন পাগল ওই টিভি সেটে প্রেসিডেন্টকে ভাষণ দিতে দেখে। একটা প্রেসিডেন্ট ওই পাগলকে টিভি সেটে ভাষণ দিতে দেখে।